দর্শক স্বাগত জনতার জমিনে, সাথে আছি আমি সুমনা। দর্শক, আজকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে আছেন বিএনপির ত্যাগী নেত্রী এবং 24 জুলাই আগস্ট স্বৈরাচার পতন আন্দোলনের সামনের সারির নেত্রী ও আহত যোদ্ধা অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথিলা আপা। স্বাগতম আপা জনতার জমিনে। আপনার রাজনৈতিক জীবন নিয়ে, আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংগ্রামের জীবন নিয়ে আমাদের কিছু কথা শোনান। ধন্যবাদ আপনাকে। আসলে আমার রাজনৈতিক জীবনের শুরুটা সেই বুদ্ধি হওয়ার সময় থেকে। পারিবারিকভাবেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে উজ্জীবিত বিএনপির একজন সৈনিক। তো আমার শিক্ষার্থী জীবন থেকে শুরু করে এই পেশাগত জীবন দীর্ঘ প্রায় 23 বছর আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। শুধুমাত্র বিএনপির সাথে সংশ্লিষ্টতার কারণেই আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স দুটোতেই সর্বোচ্চ রেজাল্ট করার পরও আমার কাঙ্ক্ষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি জয়েন করতে পারিনি। ছোটোবেলা থেকে আমার শিক্ষকতা করার প্রতি একটা শখ ছিল। তো তারপরও আমার শিক্ষা জীবন শেষ করে আমি বিভিন্ন কলেজে পড়িয়েছি। বর্তমানে আমি উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের চেয়ারপারসন হিসাবে আছি। বিএনপির বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে যুক্ত থাকার কারণে পেশাগত জীবনে আমাকে বারবার হয়রানির শিকার হতে হয়েছে। এবং শুধু তাই না, 2014 সালে নির্বাচন চলাকালীন সময় আমাকে মিথ্যে মামলায় আমার 1 বছরের শিশু সন্তান সহ আমি কারাবরণ করেছি। শুধু আমি না, আমার পরিবারের সকলেই নানাভাবে স্বৈরাচার সরকারের রোষানলে পড়েছে। তো আমাকে যখন জেলে নিয়ে যাওয়া হয় হঠাৎ করে এসে, আমি জানতামও না আমার নামে ওয়ারেন্ট আছে। তো যখন নিয়ে যাওয়া হয়, আমার বাচ্চাটার বয়স সেদিন মাত্র 1 বছর পূর্ণ হলো। তো ওকে আমি কার কাছে রেখে যাব, 1 বছরের বাচ্চা, সে কারণে আমাকে আমার বাচ্চাটাকে সহ আমাকে জেলে নিয়ে যেতে হয়েছে। তো এই সময়ের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো পারিবারিক বিষয়, রাজনৈতিক, সামাজিক সকল দিক থেকে আমাকে আসলে আমার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে যারা সাধারণ পরিচিত তারাও দেখা যায় আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আসলে মানুষের জন্য করলে মানুষ যে বিপদে পাশে এসে দাঁড়ায় সেটা আমি দেখেছি। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সে সময় আমি খুব অল্প দিনের মধ্যেই আমার সন্তান সহ আমি কারামুক্ত হয়েছি। কিন্তু 2014 থেকে 2024 পর্যন্ত আমাকে প্রায় প্রতি মাসেই এই মামলাগুলোর কারণে কোর্টে হাজিরা দিতে হয়েছে, যেটা ছিল আমাদের আসলে একটা নির্যাতনের একটা অংশ। তো এতটা নির্যাতন, এত কিছুর পরও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ভালোবেসে, বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, আমি সর্বোপরি বিএনপিকে ভালোবেসে আমি বিএনপির সাথে আছি। এবং আপনারা জানেন, সকল রকমের বিএনপির যতবার যত দুঃসময় এসেছে সকল রকমের আন্দোলন সংগ্রামের সাথে আমি মিশে আছি। স্বৈরাচার পতন আন্দোলনের সামনের সারিতে থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন। তো আপনি তো একজন কর্মজীবী। তো এই কর্মস্থলে এই নিয়ে কি কোনো সম্মুখীন হয়েছেন কিনা, কোনো বিড়ম্বনার বা কোনো প্রেশার এসেছে কিনা আপনার কাজের ক্ষেত্রে? আপনি তো শিক্ষকতার পেশায় আছেন। তো শিক্ষকতা পেশায় থেকেও কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিলেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? পেশাজীবী জীবনে থেকে আবার রাজনীতির সাথে থাকা, এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। আমি আসলে চাকরির মায়া না করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, গণতন্ত্র রক্ষার প্রয়োজনে বারবার স্বৈরাচার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। এবং আপনারা জানেন, এই যে আমাকে বিভিন্ন সময় আন্দোলনে দেখা গিয়েছে, টিভিতেও দেখা গিয়েছে, এগুলো সূত্র ধরে, এগুলো ভিডিও ফুটেজ বা ছবি দেখিয়ে আমাকে বারবার আমার কর্মস্থল থেকে শোকজ করা হয়েছে। তো শেষ পর্যায়ে এমন 24 আন্দোলনের সময় যখন আমি মাসব্যাপী আমার কলেজের ওয়ার্কিং আওয়ার শেষ করেই আমি আমার শিক্ষার্থী এবং আশেপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে যে আমি মাসব্যাপী আন্দোলনে ছিলাম। তো মূলত তারা আমার কাজের মাধ্যমে উজ্জীবিত হয়েছে এবং আমি ওয়ার্কিং আওয়ার কলেজে আমার 12:30টার মধ্যেই শেষ হয়ে যায়। সেটা শেষ করেই আমি প্রতিদিন তাদের সাথে একাত্ম হয়েছিলাম, তাদেরকে সাহস জুগিয়েছি। এবং শুধু সাহস না, তাদেরকে বিভিন্ন সময় খিচুড়ি, পানি, নানা রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তাদেরকে আন্দোলনের মাঠে রাখা, এ বিষয়ে শুধু আমি না, আমার পরিবারের সবাই আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। আমি আসলে দেশের কথা আগে ভেবেছি, যেহেতু আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, তো ওই জায়গা থেকে আমি ভেবেছি চাকরি আমার চলে গেলে চলে যাক, সমস্যা নেই। আমার দেশের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমাকে অবশ্যই মাঠে থাকতে হবে। তো সেই প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।
5ই আগস্ট স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হয়েছে এবং আপনারা জানেন আমি এই স্বৈরাচার পতন আন্দোলনে আমি একজন আহত যোদ্ধা। তো আমার দেশের জন্য এতটুকু করতে পেরেছি, গণতন্ত্র রক্ষার জন্য, এই বিষয়টা আসলে আমি আঘাত পেয়েছি সেটা ভিন্ন বিষয়, সেটা শারীরিক আঘাত, কিন্তু মানসিকভাবে আমি আসলে এখন শুধু আমি না, আমার মনে হয় আপনারা সবাই উজ্জীবিত যে আমরা গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা আসলে দেশের জন্য কিছু কাজ করতে পেরেছি। করোনা এবং বন্যার সময় মিরসরাইবাসীর জন্য আপনি প্রচুর কাজ করেছেন, তাদের পাশে থেকেছেন, তাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তো জনপ্রতিনিধি হিসেবে যদি তারা আপনাকে চায়, সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চায়, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি এগিয়ে আসবেন? আসলে আমার পরিবার মিরসরাই একটা ঐতিহ্যবাহী পরিবার। পারিবারিকভাবে আমরা বিভিন্ন সময়ে দুর্যোগে, বিপদে আপদে মিরসরাইবাসীর পাশে থেকেছি এবং নিরলসভাবে আমরা এলাকাবাসীর জন্য কাজ করে যাই সব সময়। তো বিগত সময়ে আপনারা দেখেছেন বন্যার সময় আমি কিভাবে কোমর পানি ভেঙে আমি আমার টিম নিয়ে মিরসরাইবাসীর জন্য সাহায্য সহযোগিতা করে আসছি। করোনার সময় আপনারা দেখেছেন যখন কেউ জীবনের ভয়ে কেউ ঘর থেকে বের হয় না, তখনও আমি আমার টিম নিয়ে বের হয়েছি এবং মানুষকে সাহায্য সহযোগিতা, ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু আমার সাধ্যমতো আমি করে এসেছি। সেই জায়গা থেকে আমার মিরসরাইবাসী আমাকে ভালোবাসেন, তো আমার পরিবারকেও ভালোবাসেন। আমার মা একজন রত্নগর্ভা মা হিসেবে মিরসরাইতে স্বীকৃত। তো তার একজন সন্তান হিসেবে আমি আসলে আমার এলাকারবাসীর কাছে একজন গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনারা জানেন মিরসরাইতে ইতিমধ্যে বিভিন্ন রকমের রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে মিরসরাইবাসী অনেকটা অতিষ্ঠ হয়ে তারা একজন সৎ এবং যোগ্য নেত্রী তাদের প্রতিনিধি হিসেবে চায়। আমি আশা করছি তারুণ্যের আইকন আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তার সুচিন্তিত ও দূরদর্শী চিন্তার মাধ্যমে এমন একজনকে মিরসরাইবাসীর জন্য প্রতিনিধি হিসাবে মনোনয়ন দিবেন, যিনি মিরসরাইবাসীর যে সামাজিক জটিলতা, রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে এগুলো নিরসন করতে সক্ষম হবেন। তো সেই বিষয়ে সেই ক্ষেত্রে আমি অত্যন্ত আশাবাদী যে আমি মিরসরাইয়ের প্রতিনিধি হিসাবে আসলে ইনশাআল্লাহ সকলের মধ্যে যে সমস্ত গ্রুপিংগুলো মিরসরাইতে রয়েছে সেগুলোর অবসান হবে এবং আমি এর মধ্যে যেটা উপলব্ধিও করেছি, বিভিন্ন সময়ে আমার এলাকায় যেটা উপলব্ধি করেছি, সব গ্রুপের লোকেরাই আমার সাথে আসে, সব গ্রুপের কর্মীরাই আমার কাছে আসে এবং তারা আমার কাছে এসে এটাই বলে যে ম্যাডাম আমরা এত গ্রুপিং এত কিছুতে থাকতে চাই না, আমরা আপনার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তো আমার মিরসরাইয়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে যারা অন্যান্য নেতাদের কর্মী হিসাবে আছেন তারাও আসলে আমাকে বারবার বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করছেন যে আমি যেন তাদের হয়ে কাজ করি এবং আমি যেন অবশ্যই তাদের পাশে দাঁড়াই। তো তাদের প্রত্যাশা এবং তাদের যে ইচ্ছা সেটাকে প্রাধান্য দিয়ে আমি আসলে তাদের জন্য কাজ করতে চাই এলাকায়, আর সে কারণে আমি অবশ্যই মিরসরাইয়ের একজন প্রতিনিধি হিসাবে, সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে চাই। তার আগে সর্বপ্রথম অবশ্যই আমার সেখানে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন পাওয়া প্রয়োজন। আপনি মহান পেশা শিক্ষকতার সাথে আছেন, তো এই শিক্ষকতা পেশায় থেকে বিগত বছরগুলোতে আমি দেখেছি যে শিক্ষা কারিকুলাম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে সোচ্চার থাকতে এবং এই বিষয়ে আপনি আপনার সচেতনতার পরিচয় দিয়েছেন। এখন আপনার এই নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে? সুমনা, আপনি নিজে একজন দেশ সচেতন এবং শিক্ষা সচেতন অবশ্যই, যে কারণে আপনি এ বিষয়ে অবগত আছেন। আমি আসলে আমার শিক্ষকতা জীবনের শুরু থেকেই যে শিক্ষা ব্যবস্থায় যে সীমাবদ্ধতাগুলো দেখছি এবং কিভাবে আরও এই ব্যবস্থাটাকে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটানো যায় এ বিষয়ে সব সময় সোচ্চার রয়েছি এবং আমি লেখালেখি করে আসছি বিভিন্ন জাতীয় দৈনিকে এবং আমাদের বিএনপি সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী ঐক্যজোটের একটা ম্যাগাজিন আছে আপনারা জানেন, প্রত্যুষের আলো, সেটাতেও আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে আমার একটা ইংলিশে প্রবন্ধ রয়েছে। আপনারা জানেন বিগত যে স্বৈরাচার সরকার আমলের শিক্ষা কারিকুলাম 2022-এর কারিকুলাম, এটা এমন একটি কারিকুলাম যার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ডিটাচড হয়ে গিয়েছে। গ্রুপ ডিসকাসের নাম করে আসলে তারা গ্রুপে সবাই বসে দলবদ্ধভাবে গল্পই করে থাকে। শুধু তাই না,
এই পরীক্ষাবিহীন কারিকুলামের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা পাশ পর্যন্ত করতে পারে না। মূলত এই যে শিক্ষা ব্যবস্থায় আমাদের ত্রুটি রয়ে গেছে, সে কারণেই আমাদের শিক্ষার এই করুণ দশা। আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন এক্সপার্ট দরকার হয়, তখন আমরা এক্সপার্ট নিয়ে আসতে হয় দেশের বাইরে থেকে। তো মূলত আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার জন্য এটা ছিল একটা নীল নকশা। সেই ব্যবস্থা থেকে আমাদের অবশ্যই উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। সেজন্য আমাদের তারুণ্যের আইকন জননেতা জনাব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীতে শিক্ষা ব্যবস্থা হবে এমন কর্মমুখী শিক্ষা, যার মাধ্যমে আমাদের যে হিউজ বেকার, এই বেকার সমস্যার সমাধান হবে এবং আমাদের দেশেই এক্সপার্ট তৈরি হবে। অন্য কোথাও থেকে আমাদের এক্সপার্ট ধার করে নিয়ে আসতে হবে না। আমরা সেভাবেই নিজেদের সন্তানদেরকে তৈরি করতে পারবো, সেভাবেই আমাদের তরুণ প্রজন্ম গড়ে উঠবে ইনশাল্লাহ। এবং একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে আগামীতে আমাদের তরুণরাই ইনশাল্লাহ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সকল ক্ষেত্রে একটা দক্ষ জনশক্তিতে পরিণত হবে। সেজন্যই আগামীতে বিএনপি সরকার অবশ্যই সচেষ্ট থাকবে। চট্টগ্রামের মিরসরাইলবাসী আপনাকে আপনার জনপ্রতিনিধি হিসেবে মনোনীত করবেন, এই প্রত্যাশা আমরা করছি। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জনতার জমিন, সাথে ছিলাম আমি সুমনা এবং আমাদের মাঝে একজন রাজনৈতিক নারী ব্যক্তিত্ব। তার রাজনৈতিক সংগ্রাম, শিক্ষকতা, পেশা সব কিছু তার মুখ থেকে আমরা শুনলাম এবং আমরা তার ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সুমনা আপনাকে, এবং ধন্যবাদ জনতার জমিনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় মিরসরাইবাসীর কাছে আমি দোয়া চাই এবং মিরসরাইবাসীর জন্য সবসময় শুভকামনা। আমি জানি আমার মিরসরাইবাসী আমাকে ভালোবাসে এবং তারা আমার সাথে থাকবে। সেই সাথে আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন তিনি গণতন্ত্রের আফসীন একজন নেত্রী এবং তাকে ভালোবেসে আমরা জীবনের মায়া ত্যাগ করে আমি রাজনীতি করে আসছি। আমি সেই মহান নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং আগামীতে বিএনপি ইনশাল্লাহ সুযোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, সেই প্রত্যাশা করছি। সেই সাথে বিএনপির জন্য শুভকামনা এবং অবশ্যই সর্বোপরি এই বাংলাদেশের জন্য শুভকামনা। বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।